এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্লিজ কেঁদো না। অ্যাজ এ হাজব্যান্ড আমি চাই না আমার ওয়াইফ কষ্ট পাক, রাতভর কাঁদুক। আয়না তার কথা কিঞ্চিত নড়ে ওঠে। সম্পর্কের জটিলতা এত তীব্র বেদনাদায়ক কেন? তার এই মুহূর্তে সবকিছু অসহ্য লাগছে। সে চোখ ঘুরিয়ে নেয়। এই তুমি চাইলে আমাকে ওশান বলে ডাকো। সমুদ্র নামটা কঠিন লাগলে দরকার হলে খাল বিল ডাকো, বাট নামের ময়না তদন্ত করো না। সমুদ্র রসিকতা করে পরিবেশ হালকা করতে চাইল, কিন্তু লাভ হলো না। আয়না যেন প্রতিক্রিয়া নেই কোনো। বেশি হার্ট হয়েছে কি? আয়না শুধালো। কোনো নামেই আর ডাকবো না। তোমার রাগ ক্ষোভ দেখি আমার চেয়েও বেশি। আয়না বেড থেকে উঠে দাঁড়ালে সমুদ্র খপ করে ওর হাত ধরে ফেলে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আয়না হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করলে সমুদ্র বলে ওঠে, কি চাও? আয়না হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আপনার থেকে দূরত্ব চাই। সমুদ্র কিয়ৎক্ষণ চুপ থাকলো। সে চিন্তাও করেনি আয়না এমন কিছু বলবে। বিয়ের 7 দিনের মাথায় এমন কিছু শুনতে হবে কল্পনাও করেনি। আচ্ছা, সে দিনকে দিন রিলেশনশিপ ম্যানেজমেন্ট এত বাজে হয়ে যাচ্ছে কেন? বাসায় ও আগের মতো কারোর সাথে ভালো সম্পর্ক নেই। নতুন সম্পর্কটাকেও কেমন তালগোল পাকিয়ে দিল। আগের সত্তা নিজের মধ্যে থাকলে এতক্ষণে জোর করে হলেও কোলে তুলে কতগুলো চুমা খেয়ে প্রেমিকার রাগ ভাঙাতো, গান গেয়ে মন খারাপ দূর করে দিত। এখন আর ওসব পারে না। সব কিছুতেই যান্ত্রিকতা এসে গেছে। আগের মতো মেন্টাল স্টেমিনা আর নিজের মধ্যে নেই। তবে জীবনের স্রোতের মাঝে পা যেহেতু ভাসিয়েছে, এখন গা ভিজলে তো তার সামলাতেই হবে। সে বলে, তাহলে কি ধরে নিব সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছ? সম্পর্ক সেই শব্দরুচি আয়নার কানে বাজলো খুব জোরে। বাহ, কি সহজ উনার জন্য সব কিছু। এত অবলীলায় বলে দিল সম্পর্ক শেষ করবে কিনা। আয়না চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সত্য বলতে আয়না ভীষণ আবেগী। ওর মনে কোনো কালো কিছু নেই। কখনোই কারোর জন্য অশনি কিছু কামনা করেনি। নরম মনের হওয়ার হয়তো সমুদ্রকে নাজুক ভাবে। সমুদ্র তৎক্ষণাৎ ওর সামনে এসে গাল দুটোয় আলতো করে হাত রেখে বলল, আমি চাই আমাদের সম্পর্ক অনেক দূর গড়াক। এরপর আয়না ডান গালে নিজের ঠোঁট ছোঁয়ালো। ওর চোখের পানি যেন চুষে নেয় সে। আয়না ফের সরে আসে। সমুদ্র ভ্রু কুঁচকে তাকায়। এরপর ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গ পাল্টাতে উদ্গ্রীব হয়ে সে বলে ওঠে, তোমার ডিহাইড্রেশন হয়ে যাবে, পানি খাও। এত চোখের পানি ফেলেছো, প্রেশার ফল করবে। আয়না দ্রুত বেগে আক্রমণাত্মক স্বরে বলল। সাপ হয়ে কামড়াবেন আর ওঝা হয়ে ঝাড়বেন। সমুদ্র এবারে ওকে টেনে এনে বেডে ফেলে দিয়ে নিজে ওর উপর এসে ঝুঁকে শুলো। তারপর বলল, আমি মোটেও ওঝা না, সাপ না, ডাক্তার আমি। আয়না মুখ ঘুরিয়ে নিল যেন। সে একদম সমুদ্রকে দেখতে চায় না। এতে সমুদ্র ভীষণ রকম পীড়া অনুভব করে। সেই থেকে চায় না, না ঠিক মতো কথা বলছে, না প্রশ্নের উত্তর দিচ্ছে, এমনকি তাকাচ্ছেও না। এতটাও অবহেলা করা ঠিক না। মানুষের অবহেলা পেতে আর ভালো লাগে না। আয়না তার থেকে সরে এসে বেডের মাঝে বালিশ দিয়ে দিল। এরপর ওপাশ ঘুরে শুয়ে পড়ল। সমুদ্র বুঝে পায় না কি করা উচিত। এত বেশি টানাহিঁচড়া করলে সম্পর্কের বাঁধন না ছিঁড়ে যায়। নিজের ইগো এক পাশে রেখে সিদ্ধান্ত নিল সরি বলবে। সরি শব্দটা একদম সে মুখে আনে না, কিন্তু আজ ব্যতিক্রম। সে বলে ওঠে, এই ঘুমিয়ে পড়েছো? আয়না ওপাশ ঘুরেই জবাব দেয়, হ্যাঁ। বাহ, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো তুমি। এরপর বিছানার মাঝে রাখা কুশান দুটো হাতে নিয়ে টেনে ফ্লোরে ফেলে দিয়ে আয়না নিকটে অবস্থান করে। সরি আয়না। আয়না কোনো প্রতিক্রিয়া এবারও দেখালো না। হতাশ হয় সমুদ্র। এটাই লাস্ট অপশন ছিল। এরপর কি করবে সে জানা নেই। ভেবেছিল ইন্টিমেসি পর্যায়ের মাধ্যমে হয়তো বা শেষ ধাপে পৌঁছে যাবে, কিন্তু এখনও মনে হচ্ছে আরও অনেক কিছু দেখা বাকি। সে আয়নার পাশ ঘেঁষে শুয়ে চুলে হাত দিতেই আয়না একদম ওদিকে ঠেসে গিয়ে বলল, কাল ভার্সিটি আছে, ঘুমাবো আমি। এত সুদর্শন ইয়ং হাজবেন্ড রেখে তুমি ওই দেয়ালের দিকে তাকিয়ে থাকবে? আয়না জবাব দেয় না। মনে হয় ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ওর ঘুম প্রয়োজন। সমুদ্র সব বুঝে, কিন্তু ওই অনুযায়ী মনের বিরুদ্ধে গিয়ে কার্য সাধন করতে ব্যর্থ হয় সে বারে বারে। সে বলে, আচ্ছা, তোমায় আমি দূরত্ব উপহার দিলাম। আশা রাখি আমাদের মধ্যকার দূরত্ব
সম্পর্কটা ধ্বংস করবে না, যেহেতু দূরত্ব ঋণাত্মক না। সে নিজেও এসে শুয়ে পড়ে অপরদিকে ঘুরে। আসলে কাছাকাছি হওয়া মানেই কাছাকাছি থাকা না। এই তো এক হাত দূরত্বে অবস্থান করেও তারা কতটা দূরের মানুষ। তাদের মধ্যবর্তী দূরত্ব হিসেব করলে ক্যালকুলেটরে ম্যাথ ইরর আসবে। হিসেবের খাতিরে আলোকবর্ষ একক ব্যবহার করা লাগবে। এতটা দূরত্ব মুহূর্তের মধ্যে দু হৃদয়ের মাঝে কয়েক আলোকবর্ষ পরিমাণ দূরত্ব দুজনকেই বড্ড পীড়া দেয়। তখন কেবল সকাল 7টা বাজেনি। আয়নার রুম ছেড়ে বেরিয়ে আসতেই দেখে ফাহাদ সাহেব আর সায়লা চৌধুরী নাস্তার টেবিলে চা খাচ্ছে। আয়নার ভঙ্গুর হৃদয় যেন আরও ছিন্ন বিচ্ছিন্ন হয়। সে কারো দিকে না তাকিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে ধরলে সায়লা চৌধুরী জিজ্ঞেস করে, আয়ু, এত সকালে কই যাচ্ছ? ফাহাদ সাহেব ও মেয়ের দিকে তাকায়। আয়না জবাবে বলে, বাসায় আছি। সে কি কথা? এত সকালে কেন যাচ্ছ? কই, কিছুই তো বললে না আগে। সমুদ্র কোথায়? আয়না কেবল উত্তর দেয়। উনি ঘুমায়, আমি একাই যাব এখন। সায়লা চৌধুরী বলে, কেন? আমাদের কিছুই বললে না? এতেই আয়না চটে যায়। সে বলে ওঠে, আপনাদের পারমিশন নিতে হবে এখন? আপনি কে আমাকে জিজ্ঞেস করার? তা মিন করিনি। শায়লা যতটা শান্ত থাকলো অতটা শান্ত ফাহাদ সাহেব থাকলেন না। তিনি বলেন, আয়ু, এটা কেমন ব্যবহার? ওনার কথায় রাগের আভাস পাওয়া যায়। আয়না কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। বাবার প্রশ্নের উত্তর দেয় না। ফাহাদ সাহেব উঠে দাঁড়িয়ে বলে, আয়না থামো, আমি তোমাকে যেতে বলছি। কতদিন পর বাবা আয়নাকে এভাবে ধমক দিলেন, তাও আয়না বলে ডেকে। শায়লা চৌধুরীর সামনে এমন আচরণে সে আরও মনে মনে ক্ষুব্ধ হয়। শায়লা চৌধুরী ফাহাদ সাহেবকে ঠান্ডা হতে বললেন। এরপর আয়নাকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবার গাড়ি নিয়ে যাও। আয়না আর কোনো কথা না বলে কেটে পড়ে। ফাহাদ সাহেব ভ্রু কুচকে তাকালেন মেয়ের যাওয়ার পানে। আয়না এত এমন না, বরং খুব শান্ত স্বভাবে। শায়লা চৌধুরী বলে, ও হয়তো আমাদের বিয়ের খবরটা পেয়ে কিছুটা ট্রমায় আছে, এজন্য বাসায় যেতে চাচ্ছে। তোমার ওকে বকা দেওয়া ঠিক হলো না। বুঝতে হবে ওর মানসিক অবস্থা। ফাহাদ সাহেব থম মেরে বসলেন। মেয়ে কি কষ্ট পেল? সমুদ্রে যখন ঘুম ভাঙে তখন 8:13 বাজে। সে চোখ মেলে তাকাতেই দেখলো পর্দা ভেদ করে সুন্দর মিষ্টি রোদ গায়ে লাগছে। পাখির আওয়াজ কানে আসে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে সকালটা সুন্দর হলেও তার জীবনটা এতখানি সুন্দর নেই বোধহয়। বিছানার বাকি অংশ সম্পূর্ণ ফাঁকা। তার মনে কেমন খটকা লাগলো যেন। আয়না কোথায় গেল? চলে গেছে কি? সে উঠে বসে চোখ কচলায়। গতকালও প্রায় শেষ রাতে ঘুমিয়েছে। অ্যালার্ম দেয়নি জন্য জাগনা পায়নি। সারা রুম এক নজরে চোখ বুলিয়ে নিয়ে রুম ছাড়লো সে। একতলা সুন্দর পরিপাটি বাসাটায় আজ কেমন যেন অস্থির লাগে সমুদ্রে। গতরাতে প্রতিটা ঘটনার স্মৃতি বিশেষ মস্তিষ্কে এসে জমা হলো। সে শায়লা চৌধুরীকে খুঁজতে থাকে। অমনি সময় তিনি রুম থেকে বেরিয়ে এসে বলে, গুড মর্নিং সমুদ্র। সমুদ্র সরাসরি জিজ্ঞেস করলো, আন্টি আয়নাকে দেখছেন? কোথায় ও? বাবা, ঘুম না ভাঙতেই বইয়ের খোঁজ? সমুদ্র কিঞ্চিত দ্বিধাবোধ করলো। কি বলবে ওনাকে? পুনরায় বলে ওঠে, কাল রাতে একটু ঝগড়া হয়েছিল। শায়লা চৌধুরী বেশ বিস্মিত হলেন। উনি ভাবতেও পারছেন না সমুদ্র আয়নাকে নিয়ে এত বিচলিত। কদিন আগেই না বলছিল কাউকে ভালোবাসবে না, কোনো মেয়ের প্রতি এক্সট্রা কেয়ার নিতে পারবে না। আজ আবার ওকে নিয়ে এত দরদ কেন? সে চতুরতার সঙ্গে শুধালো, কি হয়েছে? সমুদ্র একবার ভাবে তাদের মধ্যকার বিষয়াদি শেয়ার করবে না, তবে শায়লা চৌধুরী এক প্রকার জোর করলেন। পরবর্তীতে সমুদ্রের মনে হয় জানানো উচিত তাদের সম্পর্কের এমন বিস্তৃত দূরত্বের কথা, জানিয়ে দেখা যাক কোনো সমাধান পাওয়া যায় কিনা। তাছাড়া শায়লা আন্টি তো তার সবসময় সাহায্য করেন। সে সরল মনে বেশ মার্জিতভাবে দুজনের মনোমালিন্যের বিষয়গুলি জানালো। সমুদ্রকে দেখেই বোঝা যাচ্ছে ও ভীষণ টেনশনে আছে। শায়লা সামান্য হাসলেন, 2-2 4 মিলালেন। এরপর মুখ খুললেন। উনি বললেন, আয়ু এজন্য সকাল সকাল ঢাকায় ব্যাক করলো। ও আসলে তোমার সাথে থাকতে চাচ্ছে না। থাকতে চাচ্ছে না? এমন কিছু বলেছে? বললো তো। কি বলেছে ও? শায়লা চৌধুরী বেশ বিপাকে পড়লেন। কিভাবে সমুদ্রের ব্রেইন ওয়াশ করা যায় এটাই ভাবতেন। যেহেতু তিনি অনেক বুদ্ধিমতী, কাজেই বুদ্ধি বের করে ফেললেন। মুখটা কালো করে কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, কথা তো ওর আব্বুর সঙ্গে বলছিল। যা শুনলাম তাতেই মনে হলো আয়ু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। আই মিন সেপারেশন কিনা শিওর না। আমি নিজেও বুঝছিলাম না কিছু। সমুদ্র যেন কেমন মিয়ে যায়। কপালের ভাঁজ দৃঢ় হলো।
ছোট একটা ঝগড়া করে সোজা সাপটা বাবার সঙ্গে ডিসকাশন করে ফেললো যে সেপারেশন চাই ওর। গত রাতে এ বিষয়ে নীরব থাকলো, আর সকালে উঠে আমাকে না জানিয়ে সিদ্ধান্ত তলব করে চলে গেল। যাওয়ার আগে একবারও নিজে নেওয়ার সিদ্ধান্ত আগে সমুদ্রকে জানাবে। আজব, তার ঘুম থেকে ওঠার অপেক্ষাও করলো না, তার আগেই এত বড় সিদ্ধান্ত। শায়লা আন্দাজে ঢিল মেরে বলল, সেপারেশন চাইছে কিনা ওইটা আমি শিওর না বাবা। সমুদ্র যেন মিয়ে আসা কণ্ঠে বলে, সেপারেশনই মনে হয়। তোমার সাথে কন্ট্যাক্টও করতে চায় না এমনটাই শুনলাম। সমুদ্র চকিতে উঠে বলল, এটাও বলে গেছে যেন আমি কল না দিই। তাই তো শুনলাম, আমি ভুলে হতে পারি। সমুদ্র যেন ভীষণ আহত হয়। ঝড়ে পাখির পালক ভেঙে গেলে যেমন নড়পড়ে অবস্থা হয়, অমন দেখালে ওকে। শায়লা চৌধুরী ওর কাঁধে হাত রেখে বলল, তুমি টেনশন নিও না, আমি আছি তো। দেখি আমি কে বোঝাই, এত সহজ নাকি সবকিছু। সমুদ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, আমিও যাই, ভালো লাগছে না। আপসেট হয়ে না বাবা, আন্টি আছেন না, সবকিছু ঠিক করে দেব। সমুদ্র ভদ্রতার হাসি দিয়ে বলে, পরিস্থিতি ঠিক করে দিলেও ভাগ্য তো ঠিক করে দিতে পারবেন না। আমার মনে হয় বেটার হাফ ভাগ্য ভীষণ বাজে, যার সঙ্গে জড়াই সেই বিরক্ত হয়ে সরে যায়। আয়না খুব ভালো একটা মেয়ে, সৎ মেয়ের জন্য এমনটা বলছি না, মন থেকে বলছি। আপনি সত্যি খুব ভালো মনের মানুষ। এই প্রথম কোনো সৎমাকে দেখলাম নিজের স্টেপ মেয়ের গুণগান গাইতে। ও আমারই মেয়ে, তুমিও আমার ছেলের মতো আপন মানুষ। আচ্ছা শোনো, আমাকে একটু জানাবে কি ভাবছো তুমি ভবিষ্যৎ নিয়ে। আগেই আয়নার সঙ্গে যোগাযোগ করো না, তোমার দশা আমার চেয়ে কে ভালো জানে। সো আমি বুঝিয়ে দেবো কোনটা সঠিক তোমার জন্য। নাস্তা খেয়ে তারপর যাও। শায়লা আন্টি অনেক সাধলেন, কিন্তু সমুদ্রে কেন যেন খেতে মন যাচ্ছে না। সে দ্রুত বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। বারবার ফোন চেক দিল যদি আয়না কোনো মেসেজ দেয়, কিন্তু না, আয়নার নাম্বার থেকে কোনো কল বা মেসেজ কিচ্ছু আসেনি। সে গাড়ি ড্রাইভ করার সময় একবার ভুলবশত সামনের গাড়িতে লাগিয়েও দিল। সব কেমন কোমট লাগছে। আয়না অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি? সে তো দূরত্ব দিতেই চাইলো, বিষয়টি দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখতো। ফাদ সাহেবকে কেন বললো সেপারেশন চাই? ওয়াই ডিরেক্ট সেপারেশন, তাও বিয়ের এক সপ্তাহ পরে? কিছুদিন আরও সময় নিত। যাকে ও যা ভালো বুঝে তাই সই। সে একা একা তো আর এই বিয়ে চালিয়ে যেতে পারবে না। আয়না নিজের বাসায় ফিরে আসে সকাল 9:30টার পর। রুমে এসেই শুয়ে পড়ে। আলিয়া জেগেই ছিল। আবার এমন করুণ দশা দেখিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা? আয়না জবাব দিতে পারে না। আলিয়া সে কি বলবে? ও ভীষণ কষ্ট পেতে পারে, তবু সত্যটা জানা উচিত। 2 দিন বাদে পরের মুখে শোনাচ্ছে, আজ আপনের মুখে শুনলে তা বেশি গ্রহণযোগ্য। কষ্ট পেলেও এখন সবটা সামলে নিবে দুবোন। আয়না বলে ওঠে, বাবা ওই মহিলাকে বিয়ে করে নিয়েছে, তাও গোপনে, আরো কয়েক মাস আগেই, আমাদের না জানিয়ে। আলিয়া যেন আকাশ থেকে পড়ে। ক্ষণেই নিজেকে দ্রুত সামলানোর চেষ্টা করে। বিভিন্ন চিন্তা মাথায় ঘোরপাক খাচ্ছে তার। শায়লা চৌধুরীর সঙ্গে বাবার আরও 3 বছর আগেই বিয়ে হতো যদি আপা ঝামেলা না করতো। কিন্তু আপা আর সে মিলে বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে। তারপর অনেক কাহিনী। একসময় আপা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। এরপর বাবা মন পরিবর্তন করলেন, বিয়ের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। কিন্তু আলিয়া জানতো বাবার সম্পর্কটাকে নাকচ করেনি। নিজের বাবাকে নিয়ে এইসব বলতে বা ভাবতে কেমন রাগ লাগে, গা জ্বালা দেয়। পূর্বাভাস পাওয়ার পরও সে মানতে পারে না বাবার দ্বিতীয় বিবাহ। কোনো সন্তানই চায় না সৎমা আসুক। এ ঘটনা যেন কিছুটা অভিশাপেরও অভিশাপ, যেন অভিশাপকেও কেউ অভিশাপ দিল। কিন্তু তার কি বা করার আছে? বাবা কি আর তার কথা মতো চলবে? বরং তাকেই বাবার আদেশ মেনে চলা লাগবে। বহু কষ্টে কান্না চাপিয়ে রাখে, নিজেকে শক্ত করে রাখার চেষ্টা চালায়, কিন্তু পারে না। এক প্রকার ঠুকরে কেঁদে ফেলে। সে কাঁদো কাঁদো গলায় বলে, শায়লা আন্টি কি এখানে এসে আমাদের সঙ্গে থাকবেন? এহেন প্রশ্নে আয়না যেন গা জ্বালা দিয়ে উঠে। কোনোভাবেই এ বাসায় ওনার উপস্থিতি সহনীয় নয় তার কাছে। চোখ পেটে কান্না আসে তার। আরিয়া ছোট বোন হওয়া সত্ত্বেও তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপা, তুমি তো 2 দিন বাদেই সমুদ্র ভাইয়ার সাথে থাকবে, তোমার ওনার সাথে থাকতে হবে না? আয়না চোখ মুছে বলে, আলিয়া আমার খুব মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। হ্যাঁ, আচ্ছা, আমি যাই তাহলে। আলিয়া রুম ছেড়ে বেরিয়ে এসে বারান্দায় বিরস মুখে বসে থাকে। ওর কিছুই ভালো লাগে না।
মন খারাপ কি না তাও বুঝে না, সব ফাঁকা ফাঁকা লাগে। এই দিনটা আরও 3 বছর আগেই দেখার ছিল, তবুও 3 বছর পর ঘটার পরও মানতে পারে না। চোখে জল আসে, বাবার উপর রাগ লাগে। মনে হলো আপুর সঙ্গে আর কোনোদিনই কথা বলবে না। ক্ষণিক চমকে উঠে সে। এমন কথা আগে আপা বলতো। আপা সাপ বলে দিয়েছিল বাবা বিয়ে করলে ওনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। এই জন্য কি বাবা আবার এত দ্রুত বিয়ে দিয়ে দিল? তাদের ফ্যামিলিতে সবাই অনার্স শেষ করেই বিয়ে করে। তার ফুপুই বিয়ে পাশ করে সেই যুগে বিয়ে করেছিল, অথচ আপা ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও সেকেন্ড ইয়ারে বিয়ে দিয়ে দিল বাবা। সেও যদি বিরোধিতা করে তাহলে কদিন বাদে তারও যদি বিয়ে ঠিক করে দেয়। মনের মধ্যে বেদনার চেয়ে ভয় বেশি কাজ করে। তার কেন যেন মনে হচ্ছে আপা ঝামেলা করতো, এই জন্যই আপাকে জলদি বিয়ে দিয়ে দিয়েছে। এছাড়া কোনো কারণ সে দেখছে না। সে নিজের ক্ষেত্রে মোটেও এত দ্রুত বিয়ে চায় না। তাহলে কি করবে? যত দ্রুত সম্ভব শায়লাকে মেনে নিবে। এটাও তো ভীষণ কঠিন একটা কাজ। সমুদ্র ফিরে এসে মাকে জানালো আজকে অফিস যাবে না। মিসেস রোদেলা ছেলে চেহারা দেখেই চমকে ওঠে। এ কি হাল বানালো চেহারার! এমন চোখ মুখ লাল করে রাখতো যখন ইউষার সঙ্গে ওর ব্রেকআপ হয়। আজ এতদিন পর এমন কি কষ্ট পেল যে ওর চেহারার আগের মতো যন্ত্রণা ফুটে উঠল। মিসেস রোদেলা বলে, কি হয়েছে বাবু? সমুদ্র মাকে একদম কোনো বাড়তি প্রেশার দিতে চায় না। এক জীবনে মা বাবাকে কম দুঃখ দেয়নি, এখন চুপ থাকাই শ্রেয়। সে বলল, অসুস্থ লাগছে, কিছুক্ষণ ঘুমাবো, সেরে যাবে। সমুদ্র নিজের বিছানায় এসে গা এলিয়ে দিল। কেমন শূন্য শূন্য লাগছে। সারাটা ক্ষণ কেবল মাথায় আয়নার কথাই ঘুরপাক খাচ্ছে। আয়নার কোনো চিন্তায় মস্তিষ্কে নেই। আচ্ছা, আয়না না বললেও ওই সময় আই লাভ ইউ সমু, ভালোবাসি বলেও মাত্র একবার চলে যেতে বলায় সে চলে গেল। কই, সমুদ্র তো যায়নি। তার প্রথম প্রেম যখন বলেছিল ছেড়ে যাও, সে তো একবারও ছেড়ে যায়নি। তাহলে আয়না কেন এমন করলো? তাহলে সে কি ধরে নেবে মেয়েদের ভালোবাসে কিছুটা কচু পাতার বৃষ্টির ফোঁটার মতো? দূর থেকে দেখতে কি অদ্ভুত সুন্দর, কিন্তু একটু নাড়ালেই কেমন সহজভাবে গড়িয়ে চলে যায়। অনেক চেষ্টা করেও সমুদ্রের ঘুম হলো না। সে উঠে বসে নীলা আর সায়ানের সঙ্গে ভিডিও কলে কথা বলার ডিসিশন নেয়। ওরা দুজন ওকে অনেক ভালো বুঝে, অ্যাটলিস্ট আব্বু আম্মুর চেয়ে ভালো বুঝে। ছোটবেলার বন্ধু তারা। যদিও বা সায়ান জার্মানিতে আছে, কিন্তু শত ব্যস্ততার পরও সমুদ্র আর নীলার কলও ইগনোর করে না। 3 বন্ধু একসঙ্গে ভিডিও কলে আসে। নীলার মেয়ে হয়েছে, সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, তবু চোখ মুখে আনন্দের ছাপ ক্লান্তি ছাপিয়ে দিচ্ছে। ওরা সবাই কিছুক্ষণ গল্প করলো। এরপর সমুদ্র বলে, দোস্ত, আমি তো বিরাট এক সমস্যায় পড়েছি। নীলা বলে, আবার কি করলি? এক জীবনে তোর নাটক দেখে পাকিস্তানি ড্রামা বানানো যাবে। সমুদ্র বিরক্তিতে ধ্বনি প্রকাশ করে। এরপর বলে, আয়নার সঙ্গে অনেক সমস্যা হচ্ছে, অ্যাডজাস্ট তো হলোই না, তার আগেই ও ডিভোর্স চাই। শায়ন বলে ওঠে, কস কি বেটা, এত দুর্গ পাড়ি দিয়ে বিয়ে করলি? ভাবি ভাগলো কেন? ইয়ার তোর মধ্যেই ঝামেলা আছে দোস্ত, ট্রিটমেন্ট নিয়ে লাগলে। এখন কত চিকিৎসা বের হলো, তুই ডাক্তার হয়েও বিনা চিকিৎসায় সাভার করছিস। সায়ন, তোরে আমি পিটাই মেরে ফেলবো আজ আইরা কথা বললে। ওই বেটা, বিয়ের 7 দিন পর এসব কইলে মানুষে ওই সবই ভাববো। কই, তুই জিগাবি হানিমুনের জন্য কক্সবাজার নাকি সিলেট ভালো হবে? তা না তোর এখন ডিভোর্স লইয়া চাইস? সমুদ্র যতটা পারে রাগ নিয়ন্ত্রণ করে। এই সায়ন এত লেম কথা বলে। নীলা এতক্ষণ চুপ থাকে, এবারেও বলে ওঠে, ডিটেলসে বলতো সব। সমুদ্র A to Z বলল, কিছুই বাদ রাখে না। নীলা মাথায় হাত চাপড়ে বলে, এমন করলে তোর আর কোনোদিন বউয়ের হাতের রান্না খাওয়া হবে না। সমুদ্র, কোন ধাতের মানুষ রে তুই? ও বলছে আমি নাকি রোবট। সায়ন বলে, একেবারে এত খাঁটি কথা বলার জন্য ভাবি ওরফ এক্স ভাবি একটা নোবেল ডিজার্ভ করে। নীলা বলে, এমন করে ঠিক হয়নি। কারো ফিলিংস নিয়ে খেলাটা কি অন্যায় হচ্ছে না? সত্য গোপন রেখে কতদিন? সমুদ্র মাথা নিচু করে বলে, আমিও ভালো রাখার অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হচ্ছি। নীলা পরামর্শ দিল, দেখ, ভুলেও যোগাযোগ অফ করিস না, এটা বোকামি হবে। অ্যাটলিস্ট টাচে থাক, দেখা কর ওর সাথে। এভাবে দূরে থাকলে ওই ডিভোর্সই শেষ ভরসা।
ও নিজেই নাকি বলছে যোগাযোগ করতে চায় না। নীলা বাজখাই গলায় বলে। তোরা ছেলেরা এমন কেন রে? মানে একবার পেয়ে গেলে এফোর্ট একদম 0%, মানে একদম ফিক্সড মানুষ, যাই করবে থেকে যাবে, এমন মনোভাব কেন রে? এত মিসবিহেভ করলেই ও রেগে গিয়ে কী এমন বলল? তুমি মিয়া সব ছাড়ে দিয়ে বসে আছো? মানে কথা বলার ট্রাইও করবি, মিনিমাম এফোর্টও দিবি না? ইউসার জন্য পারলে জান দিতি, আর এখন কিছুই করবি না? আয়না কি বানে ভাসে আসছে? বাল তুই একটা। সমুদ্র বলে। ওই মেয়েকে নিয়ে আর কিছু বলিস না, ওর জন্য জীবনটাই বরবাদ। সায়ন বলে। মেয়েদের জন্য ছেলেদের জীবন ধ্বংস হয়, এটাই ইতিহাস সাক্ষী আছে। আর তোরা ফেসবুকে আইসা ঢং মারাস। জেন্ডার রিলেটেড ইস্যু নিয়ে নীলা আর সায়নের মধ্যে ঝগড়া লেগে যায়। সমুদ্র কেমন আনমনে হয়ে ওঠে, আর সারাটা দিন কেবল আয়নার জন্যই ভেবেছে সে। ইনফ্যাক্ট অন্য কেউ বা অন্য গুরুত্বপূর্ণ বিষয়েও ভালো লাগছে না। কি করবে সে? একবার কল দিবে ওকে, দেওয়া উচিত বোধ হয়। ল্যাপটপ সাইডে রেখে সে ফোন হাতে নিতেই একটি ইমেল পেল। আয়না অফিসিয়ালি ইমেল পাঠিয়েছে, সেখানে লেখাও রিজাইন করতে চাইছে। ইমেলে পড়ার পরই সমুদ্র ঘামতে লাগে। তাহলে শায়লা আন্টি ঠিকই ছিল, আয়না আসলেই সবটা ছেড়ে দিতে চাচ্ছে। সমুদ্রের মাথার দুই সাইডে তীব্র ব্যথা অনুভব হলো। মাথায় ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে যেন। আর কিছুদিন পরই ট্রেনিং সম্পূর্ণ হবে, এরপর সার্টিফিকেট পাবে। আর মেয়ে এই মাঝপথে কেন রিজাইন চাচ্ছে? ওর ইমেল দেখে মনটা আরও বিষিয়ে ওঠে। সে সাহস করে আয়নাকে কল দেয়। 3বার কল হওয়ার পর আয়না রিসিভ করলো। ওর ভয়েস শুনে কেমন যেন অনুভূতি হলো সমুদ্রে। বুকের কোথাও সূক্ষ্ম ব্যথা ফিল হয়। দুজনেই চুপ থাকে, যেন চুপ থাকার প্রতিযোগিতা চলছে। আর লাভবান হচ্ছে সিম কোম্পানি। সমুদ্র বলে। ডিস্টার্ব করলাম নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না বেশি সময় নিব না। মেইল দেখলাম। অ্যাপ্রুভ করে দেন। সমুদ্র একটু নীরব থেকে সহসাই বলে ওঠে। আয়না শিওর? আর কটা দিন আসো, ট্রেনিং শেষ হলে আমি ম্যানেজ করে সার্টিফিকেট দিয়ে দিব। অফিসে বাকি 3 মাস আসা লাগবে না। না, আমি আর আসবো না। অফিসে কয়েকদিন এক্সট্রা কোনো প্যারা দিব না। আসো, লাভই হবে। এই সময় রিজাইন করার কি মানে? সে জিজ্ঞেস করতে চাইছিল সেপারেশন নিয়ে কি ভাবছে আয়না, কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বের হয় না সমুদ্রে। কিভাবে আগাবে সে? ধ্যাত, মাথায় কিচ্ছু আসছে না। আচমকা সে বলে। হ্যাপি ডিস্টেন্স। অন্যান্য কাপলরা হ্যাপি টুগেদার সেলিব্রেট করে, আমরা না হলে ডিস্টেন্স পালন করি। ফানি। ফোন কানে নিয়ে বসে থাকে ও। ও প্রান্ত থেকে আয়না একদম চুপ। নিজেকে এত পরিমাণ বলদ মনে হচ্ছে। রাত 8টার দিকে আয়নার ফোন বেজে ওঠে। সে অতি দুঃখে পাথর হওয়ার মতো ভারাক্রান্ত হৃদয়ে যন্ত্রণা বিছিয়ে নিজের বেডে শুয়েছিল। সারাদিন মাথা ব্যথার অজুহাতে রুম ছেড়ে বের হয়নি। বিকেলের দিকে বলেছে নাকে ব্যথা হচ্ছে, সহ্য করতে কষ্ট হচ্ছে, এই জন্য শুয়ে আছে। যদিও শারীরিক ব্যথার চেয়ে মনের ব্যথাগুলো বেশি পীড়াদায়ক তার জন্য। আজ বাবা নিজে ফিরে এসেছে দুপুরের পর। বাসার পরিবেশ একদম থমথমে নিস্তব্ধ, যেন কোনো নীরব পুরী। কিন্তু সাধারণত তারা সবাই বাসায় থাকলে অনেক হাসি মজা গল্প করে, আর সব কিছু ভিন্ন রকম। বাবা ইতিমধ্যে 2বার রুমে এসেছে, কিন্তু একবার আয়না ঘুমের ভান ধরছিল। দ্বিতীয়বার দেখেও একদম চুপচাপ শুয়েছিল। বাবা বার কয়েক ডেকেছে তাকে, কিন্তু সাড়া দেয়নি। ফোন আবার বেজে উঠতেই সে বিরক্ত হলো। স্ক্রিনে সমুদ্র নাম দেখতেই আরও রাগ লাগে। এতবার কল দেওয়ার কি আছে ওনার? সবটা ঢং, যখন ইচ্ছা যা মর্জি তাই করবে। সে ফোন রিসিভ করতে উপাস থেকে বলল। একটু বারান্দায় আসো তো। কেন? এত প্রশ্ন করো কেন? আসো, গেলেই দেখতে পাবে। না, পারবো না যেতে। হ্যালো, তোমার রুমের বারান্দায় যেতে বলেছি, রকেটে করে নেপচুন গ্রহে যেতে বলা হয়নি। ইচ্ছে নেই। এত অলস কেন তুমি? আমি বসুন্ধরা থেকে মিরপুর আসলাম আর তুমি রুম ছেড়ে বারান্দায় আসতে পারবে না? আয়না এতক্ষণ খুব বিরক্ত নিয়ে কথা বলছিল। যখনই কানে ভাসে উনি এসেছেন, ও অবাকের শেষ পর্যায়ে চলে যায়। প্রশ্ন করে, আপনি এসেছেন? কি মনে হয়? আয়না কথা বাড়ালো না, সঙ্গে সঙ্গে বারান্দায় গিয়ে উপস্থিত হলো। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে সমুদ্র ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যস্ত রাস্তা কোলাহলপূর্ণ। সেকেন্ডে 3টা রিক্সা পার হচ্ছে। তবুও আয়নার একটু হলেও ভালো লাগলো।
সে তবুও কঠোর গলায় বলে, কেন এসেছেন? অফিস থেকে ফেরার পথে তোমার বাসার সামনে গাড়ি আটকে গেল আর ইঞ্জিন চালু হচ্ছে না। তাই নাকি? আমার বাসার সামনেই ইঞ্জিন নষ্ট হলো? হুম। আয়না তখন এত মেজাজ খারাপ হলো, সেই তীর তীর করে একটা ভালো লাগার আবেশ ছুঁয়ে যায়। অ্যাটলিস্ট বুজুং ভাজুং বলে হলেও এসেছে তো। আয়নার একবার মনে হয়েছিল ওনার আসলেই এই সম্পর্কটা নিয়ে কিছু যায় আসে না, নাহলে গত রাতে এত সহজেই কেন বললো সব কিছু শেষ করতে চায় কিনা। সমুদ্র ওপাশ থেকে বলে, হ্যালো। তখনও রাস্তা থেকে উপরের দিকে হাত নাড়াচ্ছিল হ্যালো বলার ভঙ্গিমা। অক্টোবরের মাঝামাঝি, কিন্তু খুব একটা গরম ভাব নেই। একটা শান্ত ব্যবসাহীন আরামদায়ক বাতাস বইছে। তোমার দারোয়ানকে নিয়ে একটা পার্সেল পাঠিয়েছি, নিয়ে নাও। পার্সেল কি জন্য? কিসের পার্সেল? আয়নার প্রশ্নে বেশ বিপাকে পড়ে সে। এটা একদম ছোট বালিকার মতো সব কিছুতেই কেন কেন করে মাথা খায়। সে সহজভাবে না বলে পেঁচিয়ে উত্তর দিল, ডেলিভারি ম্যানের জব নিব পার্ট টাইম, তাই একটু এক্সপেরিমেন্ট করলাম। কেমন হলো? আয়না ঠাস করে ফোনের লাইন কেটে দেয়। এই ধরনের ফাজলামও ভালো লাগে না একদম। সমুদ্র রাস্তা থেকে ইশারা করে বুঝায় কি হলো, কেন ফোন কাটলে। আয়না উত্তর না দিয়ে বারান্দা থেকে ফিরে এসে দরজা লাগিয়ে দেয়। আয়না রুমে আসতেই আলিয়া এক প্রকার হুড়োহুড়ি করে একটা বক্স হাতে রুমে ঢুকে। এরপর বলে, আপা, তোমার জন্য গিফট এসেছে, দেখো। আয়না বক্স খুলতেই অবাক। অনেকগুলো কিটক্যাট, ছোট বড় সব সাইজের চকলেটের প্যাকেট, আর ভেতর থেকে একটা বার্ট লিলির বুকের অবশ্য নোট দেওয়া নেই কোনো। তবে আয়না ধারণা ডাক্তার সাহেব কোনো কারণে অনুতপ্ত বা সরি বোধ করলে ফুল উপহার দেয়। তখনই বেল বেজে ওঠে। গেট মনে হয় ফাদ সাহেব খুললেন। বাইরে থেকে পুরুষালী আওয়াজ ভেসে আসে, নিশ্চয়ই সমুদ্র এসেছে। আলিয়া বেরিয়ে যায় দেখার জন্য। আয়না চুপচাপ রুমেই বসে, কিন্তু ওর নিজের স্বভাবেও চঞ্চলতা আছে। সে বসে থাকতে পারল না, বের হয়ে আসে রুম থেকে। সমুদ্র তখন ফাদ সাহেবের সঙ্গে বেশ সিরিয়াস ভঙ্গিতে কথা বলছিল। আয়নাকে আসতে দেখে দুজনের দৃষ্টি ওর দিকে গেল। ফাদ সাহেব সামান্য হাসলেন মেয়েকে দেখে। সারাদিন কেবল রুম থেকে বের হলো, নিশ্চয়ই সমুদ্র এসেছে খবর পেয়েই বের হলো। আয়নার মনে হচ্ছে তার বের হওয়াই ঠিক হয়নি। সমুদ্রকে দেখার তো কিছু নেই। ওই ফালতু থার্ড ক্লাস ছেলেটাকে এক ঝলক দেখতে আসার দরকার ছিল না। বাসার সবাই তাকে এলিয়ানের মতো ট্রিট করছে। এত অদ্ভুতভাবে তাকিয়ে কেন আছে সবাই? ওর কেমন আনইজি লাগলো। সমুদ্রই কথা বলে উঠল, শুনলাম তোমার নাকি মাথা ব্যথা ভীষণ, ওষুধ খাবে এখন? আয়নার এই প্রশ্নে মেজাজ আরও বিগড়ে গেল। আরে বাবা, কোন ডাক্তার কি কোনোদিন রোগীকে জিজ্ঞেস করে যে মিস রোগী, আপনি কি এখন মেডিসিন নেবেন? আজব তো। আয়না ওর দিকে তাকাতেই দেখে সমুদ্র আগে থেকেই ওর পানে চেয়ে আছে। আয়না দ্রুত রুমে ফিরে আসে, কিচ্ছু বলে না। সমুদ্র একটু পর আয়নার রুমে ঢুকে, হাতে একটা কালো ব্যাগ। ওখানে কিছু প্রয়োজনীয় হেলথ ইকুইপমেন্ট থাকে। এই ব্যাগটা ওর খুব প্রিয় একটা ব্যাগ। ইন্টার্ন করার টাইমে ওর প্রিয় প্রফেসর উপহার দিয়েছিল এটা। আয়না তখন রুমে বসে কেবল একটা কিটক্যাট মুখে দিয়েছে। এমন সময় সমুদ্রের সাথে দ্বিতীয় দফায় সাক্ষাৎ ঘটে। সে দ্রুত নড়েচড়ে বসে টেবিল থেকে ওড়না নিতে ধরবে, এমন সময় সমুদ্র শুধালো, থাক, ওড়না না নিলেও হবে, আমি তো এসেছি, আমার সামনে ওড়না নেওয়া লাগবে না। কথাগুলো বেশ স্পষ্ট আর কেমন অধিকার বোধ স্বরূপ বলার ধাঁচে যা প্রকাশ পাচ্ছে, কিন্তু আয়নাও কম যায় না। সে সঙ্গে সঙ্গে টেবিল টান মেরে একটু ছামটা মেরে ওড়না গায়ে চড়ায়। টেবিল থেকে এক ঝটকায় নেওয়ার ফলে পাশে দাঁড়িয়ে থাকা সমুদ্রের হাতে লাগে। আয়না দেখেও যেন দেখে না, ইগনোর করে করে সমুদ্রের অন্তরে জ্বালা পোড়া আরও বাড়াচ্ছেও। সমুদ্র এতদিন পড়ে এসেছে গ্যাস্ট্রিকের জন্য, পেটে বুকে জ্বালা হয়। আজ এক অভিনব গ্যাস্ট্রিক আবিষ্কার করে সে। এইটা মনোগ্যাস্ট্রিক। মনের মধ্যে জ্বালা পোড়া শুরু করে, তার ধ্যান ভাঙে। সমুদ্রের কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি খুব খুব তাড়া করে। চোখ গেল আয়নার হাতের দিকে। ওই তো এখনো তার নামের অক্ষরগুলো জল জল করছে আয়নার হাতের তালু। মুহূর্তের মধ্যে কেমন অজানা জেদ চাপে। খুব সেপারেশন চাই তোমার, চাইলে বুঝি খুব দিব। আমাকে তো বলার সাহস পাচ্ছ না। সমুদ্রের কেমন আয়নার উপর বড্ড জোর খাটাতে মন চাচ্ছে। এমন উদ্ভট সব অনুভূতিকে দমিয়ে নিয়ে বলে, হলুদ খামটা দেখেছো? আয়না ভ্রুকুচকে বলে, কোন হলুদ খাম? সমুদ্র তার দেওয়া বক্স থেকে কিটক্যাট সরিয়ে একদম শেষ প্রান্ত থেকে একটা খাম বের করে দেয়। এরপর বলে, তোমার দেনমোহর, সেদিন দেওয়া হয়নি তো, তুমিও চাওনি? আয়নার হাতে ধরিয়ে দিল।
আয়না একবার ওর দিকে তাকালো। সমুদ্র আচমকা ওর নাকফুলের জায়গায় হাত রাখলো। আয়না কেঁপে উঠে কিঞ্চিত শুধালো। সয়েলিং তো হয়নি, তাহলে নাক ফুল খুলে ফেলেছো কেন? এমনি। নাক ফোরানোর জায়গা বন্ধ হয়ে যাবে, কিন্তু রক্ত জমাট বেঁধে তখন আর নাক ফুল ঢুকবে না। না ঢুকলে নাই। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠেও। সমুদ্র বুঝে কালকের রাগ সবটা ওই নাকফুলের উপর দিয়ে যাচ্ছে। ওটা সমুদ্রে দেওয়া উপহার বটে ছিল, আর মেয়ে যে পরিমাণ রেগে বোম হয়ে আছে, নাকফুল পড়তে বললে বারান্দা দিয়ে রাস্তায় ফেলে দিলেও দিতে পারে। সমুদ্র ইচ্ছে করে ওকে চেতানোর জন্য বলে, অবশ্য নাক ফুলে তোমাকে মানায়ও না তেমন, অযথাই করেছিলে, বোঝা উচিত ছিল, বুদ্ধিমতী হলে বুঝতে। আয়নার এত রাগ উঠল, আয়না কি পড়বেই না পড়বে, কাকে কোন নামে ডাকবে এসব ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওনার কিছু বলাই তো এখানে বেমানান, সেখানে বেটা উল্টাপাল্টা মতামত দেয়। আয়না ধাপ করে উঠে দাঁড়িয়ে ক্যাপাটে বাঘিনীর ন্যায় ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক প্রকার রাগ নিয়ে নাকফুলটা নাকে বসাতে গিয়ে বেকাদায় ব্যথা পায়, আর মুখ ফুটে অস্পষ্ট আও বলে ওঠে। সমুদ্র হন্তদন্ত পায়ে এগিয়ে এসে ওর কাঁধে ধরে নিজের দিকে টেনে এনে বলে, আমাকে বললি তো ঠিকঠাক মতো পড়িয়ে দিতাম। আয়নার কাছে ওনার সব কিছুই, এই যে অতিরিক্ত কনসার্ন, সব কিছুতে যেন আলগার ঢং, লোক দেখানো পীড়িত মনে হচ্ছে। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। ক্ষণেই সে ওর থুতনিতে হাত রেখে এদিকে ঘুরিয়ে খুব সাবধানে নাকফুল পরিয়ে দিয়ে সেখানটায় হাত বুলায়। এরপর বলে, যার উপর আগ্নেয়গিরির মতো রেগে ফুসছো সে জলজ্যান্ত সামনেই আছে, পারলে তার উপর রাগ দেখাও, অন্য কিছুর উপর রাগ দেখাতে হবে না। এরপর টুক করে ওই জ্বলতে থাকা নাকফুলের উপর একটা আলতো করে চুমু খেলো। এরপর বলে, নাক বোচা, এই জন্য ঠিকঠাক আরাম করে ভারী কিসটাও দিতে পারলাম না। আয়নার এত মেজাজ খারাপ হয়, সে সঙ্গে সঙ্গে বাজখাই গলায় বলে, বোচা নাক নিয়ে এত সমস্যা থাকলে বিয়ে করলেন কেন? খাড়া নাকওয়ালা মেয়ের কাছে যান, এক্ষুনি বের হন আমার রুম থেকে। সমুদ্র হাসি আটকাতে পারে না। কালকে থেকে পরিস্থিতি এত বাজে যাচ্ছিল যে হাসার মতো পরিবেশ ছিল না, কিন্তু এই মুহূর্তে দম ফাটানো হাসি পাচ্ছে। মানুষ নিজের বোচা নাক নিয়েও এত অবসেসড হয়? আয়নাকে আর রাগানো ঠিক হবে না ভেবে সে রুম ছেড়ে বের হলো, কিন্তু একেবারে চলে যায় না। ফাদ সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথা বলে জানালো আয়না ওর বাবার উপরও রেগে আছে। সমুদ্রের মনে হচ্ছে আজ বুঝি রাগ দিবস। দেখি সুযোগ পেলে ওকে হ্যাপি অ্যাংরি ডে উইশ করে আরও খেপাতে হবে। সমুদ্র মনের ভুলেও শ্বশুরকে সেপারেশন নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করেনি। নতুন জামাই সে, এসব জিজ্ঞেস করার মানে হলেও কিছুটা এমন, নিজ থেকে কুমিরের জন্য খাল কেটে সেই খালে সোফা আর এসির ব্যবস্থা করা। আগ বাড়ায় বিপদ ডাকার মতো নির্বোধ হওয়া যাবে না। এর জন্য কৌশলে সেপারেশন এন্টি দেনমোহর বুঝিয়ে দিয়ে তাদের বিয়েটার ভিত্তি আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে। নিজের কামাই করা টাকা দিয়েছে দেনমোহরে, অধিকার তো আছেই। আজ থেকে আরও এক ধাপ বেশি এগিয়ে গিয়ে আরও বেশি অধিকারের ভাগিদার হলো। ফাদ সাহেবের সঙ্গে বসে টিভি দেখতে বসে সে। একটু পর ফাদ সাহেব উঠে পড়লেন। মনটা বড় উৎসখুস করছে সমুদ্রের। আয়নাকে দেখলে এক কাপ চা বানাতে বলবে, রুমে যেতেও খানিক লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আয়না বের হয়। ওকে দেখে বোঝার উপায় নেই ওর মনে কি ঝড়টাই না গেছে। বেরিয়ে এসে দেখলো সমুদ্র টিভিতে খেলা দেখছে। মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ আজ খুব বাজে খেলছে। সমুদ্র আয়নাকে দেখা মাত্র টিভি অফ করে দেয়। আয়না প্রশ্ন করে, অফ কেন করলেন? বউ সামনে থাকলে টিভি দেখা ঠিক হবে না। আয়না বিরক্ত হয়ে চলে যায়। ফাদ সাহেব সব কিছুতেই মাত্রাতিরিক্তভাবে বাড়াবাড়ি করেন। আজ নিজের বাসা জ্বলছে, নিজের মেয়ে রেগে আছে, তবুও মেয়ে জামাই আপ্যায়ন কমতি রাখেন না। সমুদ্রকে কল করেছিলেন তিনি এমনি কথাবার্তার জন্য। কথার ফাঁকে বললেন আয়না সারাদিন মাথা ব্যথার জন্য শুয়ে আছে। এটা শুনেই সমুদ্র আসবে বলে জানান। এরপর তিনি হামিলা বুয়াকে দিয়ে হাঁসির মাংস, মুরগির মাংস আর রূপচাঁদ মাছ রান্না করতে বলেন। সমুদ্রকে ডিনার করতে দিলেন, কিন্তু নিজে না খেয়ে রুমে ঢুকে পড়ে। সমুদ্র অল্প খেয়ে আয়নার রুমে যায়। আয়না তখন বেডের উপর অযথায় গোছানো কাপড়গুলোর ভাঁজ খুলে ফের গোছাচ্ছে। এইসব ইচ্ছে করেই করছে যেন ব্যস্ত থাকা যায়। সমুদ্র গিয়ে একটা গুছিয়ে রাখা ওড়না হাতে নেয়। এরপর বলে, গোছানো জিনিস এলোমেলো করছো কেন? আয়নায় রাগান্বিত গলায় বলে, আমার কাপড় আমি যা ইচ্ছা করবো, আপনারা তো কি? আমার বউয়ের কাপড়, তাই এত কিছু। তোমার একটা ওড়না নিয়ে যাই। ওড়না দিয়ে আপনি কি করবেন? কিছু করব না, জাস্ট আমার আলমারিতে রেখে দিব। আমার মতো আমার আলমারিও বিবাহিত ব্যাচেলর,
মেয়ে কাপড়ের ছোঁয়া চাই ওর, কি কান্নাকাটি করে প্রতি রাতে জানো না তো। সেদিন বলছিল আমার কাঠের তাকে আর জেন্টস প্যান্ট চাই না, মেয়েদের কাপড় সাজিয়ে রেখে আমাকে ক্ষমা দাও, এই জন্য নিয়ে যাচ্ছি তোমার ওড়না। আলমারির দুঃখে আমিও দুঃখিত। আয়নার এত পরিমাণ হাসি আর মেজাজ গরম দুটো একসঙ্গে হলো। আচমকা সমুদ্র তার হাত টেনে ধরেই নিজের সামনে দাঁড় করায়। এরপর বলে, আর কত রাগ করে থাকবে? আয়নার সত্য বলতেই সমুদ্রের উপর রাগ অনেকখানি কমে এসছে। ওর এক্সপেকটেশন এত ডাউন ছিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।